আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় ভণ্ডামির কথা উঠছে কেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ ও সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইসলামী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিএনপির সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সৈয়দ সাদাত আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে ভণ্ডামির কথা উঠছে কেন, সম্প্রতি এই বিষয় নিয়ে কথা বলেছেন এনসিপি একজন নেতা। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আজকের একটি জরিপ নিয়ে আলোচনা চলছে, এর মধ্যেই সারা দেশেই সেই জরিপের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই। জনগণের নির্বাচন ভাবনা জানতে চালানো একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 40% ভোটারই বিশ্বাস করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে, আর 28.1% ভোটারের বিশ্বাস জামায়াতের পক্ষে। জরিপে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে 45.79% মনে করেন দলটিকে সুযোগ দেওয়া উচিত, তবে 45.58% অংশগ্রহণকারী বলেছেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আগে বিচার হওয়া দরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ করেছে, সেই জরিপে আরেকটু দেখা যাচ্ছে 41.30% বিএনপি, 18.80% আওয়ামী লীগ, 30.30% জামায়াত ও এনসিপিকে ভোট দিতে চায় 4.1% মানুষ। আমি প্রথমেই ডক্টর রেজাউল করিমকে দিয়ে শুরু করতে চাই। এই জরিপের ব্যাপারে আসলে আপনার প্রতিক্রিয়া কি? এই জরিপটা কি ঠিক আছে, নাকি মনে করেন যে আপনাদের আরও বেশি সম্ভাবনা আছে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে সালাম এবং আমার সম্মানিত প্রিয় সহ আলোচক। না, জরিপ নিয়ে তো জরিপের ব্যাপারে আমরা যারা গবেষণা টুকটাক করার সুযোগ পেয়েছি, জরিপের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে কত শতাংশ মানুষকে এর সাথে ইনভলভ করা হয়েছে, কোন লেভেলকে ইনভলভ করা হয়েছে, এবং এগুলোর তাদের কোশ্চেনিয়ারগুলো কী ছিল, কেমন ছিল, কারা করেছে, এগুলো ডিপেন্ড করে জরিপের উপরে। আমি জরিপের ব্যাপারে খুব বেশি আমি পক্ষে বিপক্ষে, যেহেতু এটা আজকে মনে হয় প্রকাশিত হয়েছে, আমার খুব বেশি এই জরিপ দেখার সুযোগ হয়নি। আপনি যদি জরিপের কথা বলেন, তাহলে আপনাকে এর আগের জরিপগুলো যদি আমি একটু স্মরণ করিয়ে দিই, সেটি হচ্ছে টিআইবির জরিপ ছিল। সেখানে কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন ইস্যুর উপরে, অর্থাৎ অপরাধ প্রবণতা, খুন খারাপি, চাঁদাবাজি, এগুলোর উপর একটা জরিপ তারা করেছে। এটা মোটামুটি একটা টিআইবি ইন্টারন্যাশনাল রিকগনাইজড অর্গানাইজেশন। সেখানে তারা 92% অপরাধের সাথে বিএনপি সম্পৃক্ত বলে তারা বলেছে। এরপরে পিআর পদ্ধতির কথা বলেন, সেটা সুজন সম্ভবত করেছে, 71% তারা মানে তারা বলেছে পিআর পক্ষে। এরপরে এখনো সিদ্ধান্ত নেয়নি, সম্ভবত আরেকটা জরিপে দেখেছে 58% মানুষ। তো সুতরাং এই জরিপগুলো আমরা এগুলো জরিপে আর কি, আর জরিপের আপ অ্যান্ড ডাউন হয়। পলিটিক্যাল তাদের প্রত্যেক দলগুলো তাদের ভূমিকা, কার্যক্রম, অর্থাৎ জনগণ কিন্তু আমাদের পলিটিক্স করে কত পার্সেন্ট পিপল, 2% পিপল, এটা কোনো বড় দল ছোট দল মিলি, আর বাকি সবাই কিন্তু অবজারভার, যেটাকে আমরা বলি সুইং বোর্ড যেটাকে বলি, অর্থাৎ তারা কিন্তু যেই দিকে যায় আসলে অবস্থানটা সেই দিকে পাল্লাটা ভারী হয়ে যায়। তো এরা কি দেখে? এরা দেখে আসলে তাদের জীবনের নিরাপত্তা, এরা দেখে অর্থনৈতিক স্থিতিশীলতা, এরা দেখে তাদের চাঁদাবাজি, লুণ্ঠন, জুলুম, নির্যাতন, এগুলো থেকে কার হাত থেকে তারা রক্ষা পাবে, অর্থাৎ কোন দল সুশৃঙ্খলভাবে ভূমিকা রাখছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এই জরিপের সাথে যদি, এগুলো তো জরিপ, আর এর সাথে যদি আমি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এটা তার জরিপ না, এখন প্র্যাকটিক্যাল। সেখানে কিন্তু এই জুলাই বিপ্লবীরা কিন্তু আপনি দেখেন ইসলামী ছাত্র শিবিরকে কিন্তু ভোট দিয়ে, যেটা আমাদেরও কল্পনার বাহিরে। কারণ আমরা এখানে কোন অবস্থায় ছিলাম, আমরা বিগত দিনে তো এখানে মিনি ক্যান্টনমেন্টের মতো ছিল, একটা দল ছিল। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে আমরা কোনো কালেই খুব দাঁড়াইতে পারিনি। কিন্তু এই জায়গাগুলোতে যারা ভোট দিয়েছে, আপনি কি মনে করেন এরা সবাই ছাত্র শিবির? নো, এরা ছাত্র শিবিরের কার্যক্রম, ছাত্রলীগ, সেটার উত্তর দিচ্ছি। তো এই জায়গার এই যে সচেতন, শিক্ষিত, এই যে আমাদের নতুন যোদ্ধা, এই নতুন বিপ্লবের নায়ক যারা,
তাদের এখান থেকে অ্যাসেসমেন্টটা আমার মনে হয় নিলে এই জরিপের সাথে একটা হয়তো মিল পাওয়া যাবে। সেই জায়গা থেকে যদি আমরা বলি তাহলে তো জামাত ইসলামীর অবস্থান, এদেশের মানুষের কোন দলকে কিভাবে প্রত্যাশা করে সেটির একটা অ্যাসেসমেন্ট একবার প্র্যাকটিক্যালি ইলেকশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের ভোটের ব্যবধানটা যদি আমরা দেখি, নারী ভোট যেটা বলা হয়েছে নারীরা এই দিকে আসবেই না, কিন্তু সেখানে আপনি দেখেছেন তাদের প্রার্থী, তাদের সমর্থন, এখানে অনেকগুলো জরিপ, অনেক লেখকরা কিন্তু তাদের লেখার মধ্যে বলেছে যে এখানের মূল কারণটা ছিল ছাত্র শিবিরের ছাত্র কল্যাণমূলক কার্যক্রম, সহনশীলতা এবং ক্যাম্পাসে তারা একটা নিরাপদ ক্যাম্পাসের জন্যে স্টুডেন্ট ওয়েলফেয়ার যে এনভায়রনমেন্টটা, একাডেমিক এনভায়রনমেন্টটা, এইটার জন্য তারা ছাত্র শিবিরকে বেছে নিয়েছে। সুতরাং আমি মনে করি জরিপ যাই হোক, আজকে কারো পক্ষে বিপক্ষে বেশি এটা থাকতেই পারে, কিন্তু ফাইনাল স্টেজে পিপল উইল ডিসাইড। এবং বিগত দিনে যেহেতু একমাত্র আওয়ামী লীগ এখানে ইলেকশন করেছে, না আমি রাতে আমাকে কাউকে করতে দেয়নি, সুতরাং আমাদের সামনে আলটিমেট কোনো অ্যাসেসমেন্ট কিন্তু কোনো পার্টির হাতেই নেই। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখন জনগণের দলগুলো কিভাবে তাদের মানুষকে কাছে টানতে পারছে, তাদেরকে মানুষ ওন করছে না ভয় পাচ্ছে, সেই জায়গাটাই আমি মনে করি আগামী দিনের বিবেচ্য বিষয় হবে। আর জরিপের ব্যাপারে যদি এই অর্গানাইজেশনের জরিপের ব্যাপারে স্পেশাল কোনো মতামত হয়, সেটি তো পার্টির পক্ষ থেকেই আমাদের মুখপাত্ররা আছেন, তারা সেখান থেকে। জি, আমি এই পর্যায়ে সৈয়দ সাদাত আহমেদের কাছে আসতে চাই। এই জরিপের সঙ্গে আপনি কি একমত, বা কি মনে হয় যে আসলে বিএনপির অবস্থান এই জরিপের থেকে আরো বেশি ভালো? অশেষ ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে আপনি নিজেই বলেছেন যে জরিপটা আজকে মাত্র রিভিল করা হয়েছে। আমরাও ভাইয়ের সাথে আমি একই কথাই বলবো যে আমরা এটাকে স্টাডি করা বা এটা নিয়ে বিবেচনা করার এখনো ওইভাবে সুযোগ পাইনি। আর আমাদের দলেও যারা নীতি নির্ধারক আছে, যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, এটা নিয়ে তারা হয়তো বুঝে দেখবে যে এটা আসলেও ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের সাথে মিলে কিনা, কতটুক রিজনেবল অ্যান্ড লজিক্যাল। তো জিনিসটা হচ্ছে যে যদিও তারা বলেছে 41% বিএনপি আগে মানে ইলেকশন হলে পেয়ে যাবে বা আগায় যাবে, সরকার গঠন করতে পারবে, 30% জামাত নিয়ে যাবে। তো দেখেন, যদি আপনি বলেন যে 4% এনসিপি পাবে, 41% বিএনপি পাবে, 30% জামাত নিয়ে যাবে, জিনিসটা হচ্ছে যে আপনি যদি ওভারঅল বাংলাদেশের কথা চিন্তা করেন, একটা ছোট সাধারণ মানুষের জ্ঞানে কি ধরে যে 30% আপনার বিএনপি, 30% আওয়ামী লীগ, আপনার 20% জামাত এবং হয়তো ছোট দল বা কিছু, বা 20% আপনাকে ধরে নিতে হবে যারা নতুন প্রজন্মের ভোটার, নতুন প্রজন্ম প্লাস এবার যে সরকার একটা নতুন ইনোভেটিভ আইডিয়া, আনডিসাইডেড ভোটার, হ্যাঁ আনডিসাইডেড, সুইঙ্গিং যেটা ভাই বলো সুইঙ্গিং ভোট, প্লাস আপনার এবার যেটা হচ্ছে যে নন রেজিডেন্স বাংলাদেশি যারা এনআরবি, তারাও রেজিস্টার করতে পারবে। তো তাদেরটা বিবেচনা করে দেখে যে তারা ভোটার হতে পারছে কিনা, তালিকায় ইনলিস্ট হচ্ছে কিনা, কেন তালিকা এখনো মানে ফাইনাল হয়নি। তো তখন দেখতে হবে যে আসলে এই ফিগার্সগুলো ম্যাচ করে কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যখন আপনার সার্ভে করে, আমরা তাদেরকে রেসপেক্ট দেব, তাদের সার্ভেকেও রেসপেক্ট দেবো যে ঠিক আছে তারা করতেই পারে। অ্যাট সেম টাইম আই উড অলসো অ্যালাইন উইথ ভাইয়ের একটা ক্যালকুলেশন যে কীরকম কোয়েশ্চেন, কীরকম সোসাইটিতে, কীরকম সমাজকে প্রশ্ন করা হয়েছে, কীরকম এজ ব্র্যাকেটকে টার্গেট করে এই জরিপটা করা হয়েছে, এগুলো সব কিছু বিবেচনায় আসে। একই সাথে এখানে ভাই আরেকটা পয়েন্ট উঠেছে যে ইউনিভার্সিটির ইলেকশনটা, আমাদের দেশে এখন ডাকসুর ইলেকশনটাকে যদি আমরা ধরে নিই যে উনি বলছে জামাতও এক্সপেক্ট করে নেই এই রেজাল্ট, তো এটা তো আমরা সবাই বুঝি যে আগে যেরকম জামাত হয়তো আওয়ামী লীগের ভেসে ছিল বা নিজেদেরকে শেল্টার করেছে, আওয়ামী লীগও এখন জামাতের ভিতরে ঢুকে নিজেদেরকে শেল্টার করছে। তো ওরা যখন নিজেদের কোনো প্রার্থীকে ভোট দিতে পারবে না, আওয়ামী লীগ জামাতের ভিতরে ঢুকে শেল্টার করছে, নিজে করতেই পারে, হ্যাঁ করতেই পারে, নিজেদের গা বাঁচানোর জন্য হয়তো তারা অনেক এখানে, পুরো আওয়ামী লীগ তো নিশ্চয়ই বাংলাদেশ থেকে উঠে চলে যায়। অভিযোগ তো পাল্টা আপনাদের বিরুদ্ধেও আছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। না, বিএনপি একটা জিনিস আপনি খেয়াল করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মহাসচিব
সালাউদ্দিন সাহেব সবাই কিন্তু একটা ইয়েতে গেছে, নীতিতে গেছে, সেটা হচ্ছে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা জনগণের সকলের অধিকারের জন্য ফাইট করছি। আপনি যদি ভুল করে থাকেন আপনার বিচার হবে, এই মাটিতেই বিচার হবে। কিন্তু আমরা তাই বলে যে একজনকে মানে একদম আউটলাইন করে দিচ্ছি এমন কিছু না। বিএনপি কিন্তু অ্যাকচুয়ালি ডেমোক্রেসির জন্য, দেশের জন্য ফাইট করে যাচ্ছে। আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে আপনি দেশ, জাতি এবং স্বাধীনতার আসল সার্বভৌমত্ব ধরে রাখার জন্যই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুদ্ধ করে যাচ্ছে। এখন দেখেন আমরা অনেক সময় টিভিতে দেখতে পারি যে শর্ট শর্ট ক্লিপ দেখি, কয়েকটা ছেলেরা রাস্তার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায় দৌড়াচ্ছে, হঠাৎ স্লোগান দিয়ে দিচ্ছে, আওয়ামী লীগের স্লোগান দিয়ে দিচ্ছে যে জয় বাংলা বা কিছু বলে, তার দৌড় মেরে ছড়াই ছিটায় যাচ্ছে, কিন্তু ওই অতটুকু ক্লিপটা ওরা ছেড়ে দিচ্ছে। তো আপনি তাহলে কি বুঝছেন যে যখন ছড়াই ছিটায় চলে যাচ্ছে তারা কিন্তু মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে। তো আমিও পাঞ্জাবি পরে এসেছি, কিন্তু তাই বলে আপনাকে বুঝতে হবে যে এটা নর্মাল। কেন আপনি পুরা আওয়ামী লীগ তো নিশ্চয়ই উঠে রাতারাতি সবাই চলে যায়নি, পালায় যায়নি, তারা তো দেশে আছে, তাদেরকে তো নিজের জীবন বাঁচাতে হবে, গা বাঁচাতে হবে। এটা আমরাও বুঝি, জনগণও বুঝে, সবাই বুঝে। এখন ফ্যাক্টস অ্যান্ড ফিগারে যদি আসি যে এই জরিপটা কাদের দ্বারা হয়েছে, আর একই সাথে অন্য যারা জরিপ করছে ওই জরিপগুলোর সাথে আমাদেরকে, যেরকম টিআইবি রিপোর্ট পুরোপুরি ভিন্ন, আজকের এই রিপোর্টটা ভিন্ন, সামনে যদি আপনি আরো 2টা অর্গানাইজেশনকে দেন তাদের রিপোর্ট, আমার বিশ্বাস তাদের রিপোর্ট আরো ভিন্ন হবে। নির্বাচন যত এগিয়ে আসবে বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে জরিপ হবে। এই জরিপ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে আমি যেটা নিজের অ্যাজাম্পশন বলতে পারি, যদিও আমাদের মুখপাত্র আছে, আমাদের ডিসিশন মেকাররা তারা ডিসাইড করবে, বাট আমি যেটা বলবো যে আপনি যদি 41% বলেন, আমার মতে এটা আমার জন্য সেলফ ক্রিটিসিজমে যেতে হবে, যে নিজেদেরকে কারেক্ট করতে হবে, যে এই মার্কটা আরো অনেক উপরে উঠতে হবে। তা আমি অন্যজনকে দোষারোপ না করে আমি আগে নিজেরটা দেখব, নিজেকে কারেক্ট করে এই মার্কটা আমি আরো অ্যাগ্রেসিভলি পজিটিভ নোটে আনবো। আর দেশের ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য আমরা যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি ফর আ বেটার টুমরো, বেটার ডেভেলপমেন্ট, তাহলে আমার মনে হয় সব দল মিলে আমরা বাংলাদেশটাকে আরো সুন্দর করতে পারবো। তো এইটা বলি আমি, মানে অ্যাটলিস্ট এই জরিপের ব্যাপারে আমার কথা হচ্ছে যে সামনের দিকে আরো জরিপ হবে, এই ফিগারসগুলো আরো চেঞ্জ হবে। জি, আপনার কাছে আবার আসবে পর্যায়ে আমি ডক্টর রেজাউল করিমের কাছে আবার একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই বুঝতে পারছিলেন সাদাত আহমেদ যেসব বিষয় নিয়ে কথা বলছিলেন, আমি বলছিলাম যে আসলে জামায়াতে কি তাহলে আসলে শেল্টার দিচ্ছে আওয়ামী লীগকে। এই বিষয়ে আমি একটু রুহুল কবির রিজভির একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, যারা ভিন্নভাবে বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না। রিজভি আহমেদ বলেছেন। ধন্যবাদ। আমি এর সাথে একটু যুক্ত করেই বলতে চাই, জামায়াতের সঙ্গে প্রেম প্রীতি খুব চলছে আওয়ামী লীগের। আসলে প্রেম প্রীতি যে কে কার সাথে করতেছে এটা তো ভালো করে বোঝা যাচ্ছে। সেটি হচ্ছে পার্টির মহাসচিবের কথাই আমি বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের শ্রদ্ধেয় নেতা, একসাথে আমরা রাজপথে ছিলাম, কিন্তু ওনার একটা বক্তব্য, একটা ইন্টারভিউ নিয়ে কিন্তু বিরাট কন্ট্রোভার্সিয়াল পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি দেখেছেন। উনি বলছেন যে ইলেকশনে ওনারা আওয়ামী লীগকে ওনারা প্রত্যাশা করেন, অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দল। দেখুন, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি যদি ডেমোক্রেসির কথা বলেন, তাহলে ডেমোক্রেসি আর আওয়ামী লীগ কিন্তু একসাথে যায় না। আমরা ক্যাম্পাসে স্লোগান দিতাম যে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, এটা দুটি একসাথে যায় না। কেন? কারণ আওয়ামী লীগ এখন কিন্তু আর কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ যখন মানুষ পুড়িয়েছে, আওয়ামী লীগ যখন হাজার হাজার মানুষকে এখানে হত্যা করেছে, আওয়ামী লীগ যখন 40,000 তরুণ যুবককে পঙ্গু করে দিয়েছে, আওয়ামী লীগ কিন্তু বাই বন্ড ব্রুটাল ফ্যাসিস্ট। আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দলের নাম হতে পারে না, যেটা হিটলার মুসলিনের পরবর্তীতে হয় নাই। সুতরাং আপনি কিছু কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলে, যেমন আপনার মির্জাপুর, এর নামটা কি খারাপ? আমি সেই দিন একটা ইন্টারভিউ দেখলাম যে মির্জাপুরের একজন বংশধরকে ইন্টারভিউ নেওয়ার জন্য একজন সাংবাদিক অসংখ্য জায়গায় গিয়েছে, ওই শিক্ষককে পেয়েছে, কিন্তু সে বলছে আমি ওই বংশের না। কেন? এই নামটা তো খারাপ না, কারণ এই একটা মানে কালো উপাখ্যান ধারণ করেছে। সুতরাং ফ্যাসিবাদও সেই রকম। আপনি আওয়ামী লীগ যে কাজগুলো এখানে করেছে, মানুষ পুড়িয়ে দেওয়ার ইতিহাস ক্ষমতার জন্যে,
এইভাবে আমাদের তরুণ প্রজন্মকে গাড়ির নিচে ঢুকিয়ে দেয়া, শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত হত্যা করা, এই আন্দোলনটা আমাদের কোনো দলের আন্দোলন ছিল, এটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। দল, মত, ধর্ম, বর্ণ সবাই আমাদের ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং সেই জায়গায় আমাদের একটা ঐক্য তৈরি হয়েছে। আপনি আসেন, সে ঐক্যের ভিত্তিতেই আমাদের নির্বাচন এখানে হবে। কিন্তু আপনি যারা এখানে হত্যা করেছে, লুণ্ঠন করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্যের হাতে বন্দুক দিয়ে যারা রাজনীতি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে, প্রতিদিন সীমান্তে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, বিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে। আজকেও তো আপনি পত্রিকা দেখছেন, সেখানে ভূমি প্রতিমন্ত্রী তার বাড়ি কত 296 না 400 কত তার আমরা বাড়ি, হিসাব রাখাও কঠিন, হিসাব রাখাও কঠিন। সুতরাং এই জায়গায় এসে আমাদের এই বন্ধু রাজনৈতিক দলের মহাসচিব কিভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাশা করেন, এটা আমাদের বড় প্রশ্ন। সুতরাং প্রেম প্রীতিকে আমাদের সাথে না ওনাদের সাথে, এটা খুব ভালো করে বোঝা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে জাতীয় পার্টি, 15 বছর যে আমরা এখানে আমাদের ভোটের অধিকার হারিয়েছি, এটির তো অন্যতম আপনার ক্রীড়ানক ছিল এই জাতীয় পার্টি। আমাদের এই আমরা দেখলাম জাতীয় পার্টির উনি ইন্ডিয়া থেকে এসে বলছেন যে আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম, কিন্তু কোনো কিছু বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে না বলে। হোয়াটস মিন? তাহলে এই সমস্ত নেতাদেরকে নিয়ে 14 দলের প্রতিদিন আমার সাদাত ভাই তো আমাদের ম্যাডামের সাথে সম্পৃক্ত দায়িত্ব পালন করেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার কি বলে রাশেদ খান মেনন ইনু, তার বক্তব্য শুধু একটাই ছিল, সেটি হচ্ছে খালেদা জিয়াকে গালিগালাজ করা, বিএনপিকে গালিগালাজ করা, জামাতকে গালিগালাজ করা। তাহলে তাদেরকে আপনি এখন আবার রাজনীতিতে পুনর্বাসন করবার চেষ্টা করছেন। জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তার প্রতি কৃতজ্ঞ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। কিন্তু আওয়ামী লীগকে যখন রাজনীতির সুযোগ দিয়েছে, সম্ভবত 17 দিন না 1 মাসের মাথায় তিনি শাহাদাত বরণ করেছেন। এই আওয়ামী লীগকে যতবারই সুযোগ দেয়া হয়েছে, ততবারই কিন্তু তারা জাতির ঘাড়ে চেপে বসে সে কিন্তু সবল মেরেছে। সুতরাং এই জায়গায় আমি একটি কথা বলি, শেষ করতে চাই, সেটি হচ্ছে এই যে আমাদের সাথে প্রেম প্রীতির আলোচনা যে বারবার করতেছেন, বিএনপির অনেক জায়গায় তো দেখলাম যে জয় বাংলা স্লোগান পর্যন্ত মুখ থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি আগে অন্য দল করতেন। না, আরেকটি কথা সাদাত ভাই বলছিলেন যে দাড়ি টুপি মাথায় দিয়ে যে দাড়ি টুপি মাথায় দিয়ে, দাড়ি টুপি মানে তো আমাদের দুজনের দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা তো কেউ আওয়ামী লীগ করি না। সুতরাং উনি ওটা করতে কি বলছেন আমি এটা ভালো বুঝতে পারি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের মিছিলে কি দাড়িওয়ালা টুপিওয়ালা কি জামায়াতের লোকজন? না, দাড়িওয়ালা টুপিওয়ালা তো সব জামাত করে না, আর দাড়িওয়ালা টুপিওয়ালারা ছাড়াও অনেক জামাত। কথাটা ছিল যে তারা লিবাস চেঞ্জ করে তারা নিজেদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালার সাথে কোনো জামাতের কোনো সম্পৃক্ততা নেই। দাড়িওয়ালা টুপিওয়ালা যদি কেউ মানে তারা বোঝাতে চাইছে কি তারা জামায়াতের লোকজন আওয়ামী লীগের হয়ে বেঁচে আছে? তারা জিনিসটা হচ্ছে যে তারা লিবাসটা চেঞ্জ করে নিজেদের সেফটি সিকিউরিটিটা মেইনটেইন করছে, কিন্তু তারা ভিতর থেকে হয়তো লীগেরই ছেলেরা নিজেদের হয়তো দাড়ি রেখেছে, এখন হয়তো টুপি লাগাচ্ছে, শেল্টার নিয়ে চলছে। কিন্তু ওই যে ছোট ক্লিপ যেগুলো ছাড়ছে আওয়ামী লীগের মিছিল নামে, হ্যাঁ, তো এই আওয়ামী লীগের মিছিলগুলো কিন্তু তারা ওই আগের মতো জামাতের শেল্টারের কথা আমি জানি না উনি বলতেছে কিনা, কিন্তু শেল্টার তো আজকে যদি আপনি শেল্টারের আলোচনায় আসেন তাহলে তো আমাকে বলতেই হবে। আমাদের সালাউদ্দিন ভাই বলছে যে আওয়ামী লীগ যদি মিছিল করে আমরা বাধা দেব না, উনি বলেছেন। আজকেও এখানে কিন্তু মিছিল হয়েছে, 50 জন গ্রেপ্তার হয়েছে, আপনি হয়তো খবর পান। গত 19 দিনে 70টা জায়গায় তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে। সুতরাং আপনি যদি বিএনপি যদি মনে করে থাকে যে আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার মাধ্যমে জামাতকে চাপে ফেলতে চায়, তাহলে এটা ইটস আ রং আইডিয়া। কারণ আওয়ামী লীগ কিন্তু তারা এই ফ্যাসিবাদী কার্যক্রম তারা যদি সুযোগ পায় তাহলে সেটি করবে। আমি একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে ছাত্রলীগকে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, এটা আমি অনেকবার বলেছি। সেটি হচ্ছে রাজাকারের বাচ্চা বলার কারণে যেরকম মানে শেখ হাসিনার বিরুদ্ধে এই তরুণ প্রজন্ম খেপেছে, এই আরেকটি কথাই কিন্তু বিএনপি যদি বলে যে ছাত্রলীগ ভোট দিয়ে ছাত্র শিবিরকে বানিয়েছে, এই তরুণ প্রজন্ম আরো প্রত্যেকটি প্রতিষ্ঠানে ছাত্র দলকে পরাজিত করবে। কেন? কারণ তরুণ প্রজন্ম কিন্তু এই জেনজেটা ক্ষুব্ধ। কারণ আপনি তো আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাদিক কাইমদেরকে ভোট দিয়েছে, আপনি ইনডাইরেক্টলি তাদেরকে ছাত্রলীগ বানিয়ে দিচ্ছেন, যা ওরা ভোট দিয়ে করেছে।
তাহলে আপনি অন্য হলের কথা যদি বলেন, আপনার কি বলে যে এক হলে সেটা গোটা ভোটটাই তো আবিদ পেয়েছে, সেখানে আমাদের 10 ভোট পেয়েছে জগন্নাথ হল। তাহলে জগন্নাথ হলের ব্যাপারে কি বলবেন? সেখানে সব ভোট ওই দিকে গেল কেন, আমরা 10 ভোট পেলাম কেন? বরং আমরা অ্যানালাইসিস করি যে হয়তো এই হলে আমাদের ভাইয়েরা ভালো কাজ করতে পারেনি, তারা এখানে আরো বেশি তাদের কার্যক্রম ওপেন করা উচিত, ভূমিকা রাখা উচিত। এই জন্যে এই ব্লেম গেমের রাজনীতিটা না হয়ে বরং আমরা যেন প্রত্যেকেই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, ঐক্যবদ্ধ ভূমিকা, সেটাকে সামনে রেখেই যেন আমরা রাজনীতি করি, এটাই আমাদের। আপনার কাছে আবারও আসবো আমি, এই পর্যায়ে আবার সাদাত আহমেদের কাছে আসতে চাই। সাদাত ভাই, যিনি বলছিলেন উনি বলছিলেন যে আসলে বিএনপি শেল্টার দিচ্ছে বা বিএনপি বলেছেন যে আওয়ামী লীগ মিছিল করতে পারবে। এ ব্যাপারে আমি আরেকটু এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে। তাই এক্ষেত্রে বিএনপি যেন ভুল না করে। তিনি বলেন, তরুণদের পালস বুঝতে না পারলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। মানে একই রকম কথা বলেছেন জামায়াতের নেতা, তিনি যেটা বলছিলেন এনসিপি নেতা সেই একই কথা বলছেন। আপনি এখান থেকেই বুঝতে পারছেন যে ভাইও বলেছে, নাহিদ সাহেবও বলেছে। তো একদিক দিয়ে দেখেন, ভাই একটা কথা বলেছে যে আওয়ামী লীগ ইজ আ ফ্যাসিস্ট পার্টি বা রিজিম বা যেটাই বলেন, আমরা এটা দ্বিমত না, আমরা 100% এগ্রি করি যে ওরা ফ্যাসিস্ট। কিন্তু একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি রাজনীতি করে, আমরা কিসের জন্য রাজনীতি করি? আমরা দেশের স্বাধীনতা এবং ডেমোক্রেসি, গণতন্ত্র ধরে রাখার জন্য আপনাকে তো নিউট্রাল থাকতে হবে। আমি যখন এই সিটে বসবো তখন কিন্তু আমার মনে কি আছে বা আমি কার উপরে রেগে আছি, ওটাকে আমাকে ওটার ঊর্ধ্বে উঠে আমাকে অনেক ডিসিশন নিতে হবে। তো আমি একদম যদি একতরফা করে দিই তাহলে আমি বাকশাল করার থেকে কম কি? আমি তো একই সিস্টেমেই যাচ্ছি, ঠিক না? তো আপনাকে তো ওটা বলতে হবে যে হ্যাঁ, তাদেরকেও চান্স দিবেন। আমি আবারও বলছি যে আপনি সবাই যে এখানে দোষী এমন তো না। যারা দোষী তাদেরকে আপনি আইনের ব্যবস্থায় আনবেন না। আপনাকে এই মাটিতেই তাদেরকে আপনি বিচার করবেন। তো বিচার কখন করবেন? আপনি তো জাতীয় ভোট হওয়ার পরে, ইলেকশন হওয়ার পরে যারা সরকার গঠন করবে তখনই তো আপনি এটা প্রসিড করবেন। ইন দ্য মিন টাইম আপনার প্রসেস চলতে থাকবে, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে আনা বা ইয়ে করা, যেটা আপনার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালতে অলরেডি কেস চলছে। তো জিনিসটা হচ্ছে যে এখন যদি আমি বলি সালাউদ্দিন সাহেব বলেছে যে তারা প্রসেশন করতে পারবে, প্রসেশনে বাধা দেওয়া হবে না বা এরকম কিছু, তো এখন উনি কি দাঁড়ায় বলবে যে না, যেখানেই আওয়ামী লীগ দেখবে ওখানেই তাকে অ্যাটাক করতে হবে বা কিছু করতে পারবে? উনি কেন এটা বলবে? আমাদের সবার গণতান্ত্রিক অধিকার আছে। তো গণতান্ত্রিক অধিকারকে আপনার নিশ্চিত করতে হবে। আপনি যদি তাদেরকে গিল্টি পান, আপনি তাদেরকে আইনত ব্যবস্থায় নিয়ে আসবেন, তাদেরকে পানিশমেন্ট দিবেন, রাইট? তো আপনাকে ওখানে মানে কনসিডার করতে হবে যে আপনি এখন কোন পর্যায়ে আছেন। দেশকে সামনের দিকে যদি নিয়ে যেতে চান তাহলে তো আপনি বলছেন যে নাহিদ সাহেব এটা বলেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুড বি অ্যালার্ট, যে আমরা যদি ওই সাইডে ইয়েতে করতে যাই আমাদেরই নাই হয়ে যাবে। হ্যাঁ, আমরা সামনে অন্ধকার দেখব। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি যদি আজকে এই অধিকার নিয়ে বলি যে আমি একটা বাংলাদেশী নাগরিক, আমি চাই সবাই তার নাগরিক অধিকার অনুযায়ী, যে ভুল করবে সে আইনি ব্যবস্থায় পড়বে, যে রাইট করবে সে ভালো থাকবে। কিন্তু এই জিনিসটাই ব্যাখ্যাটা আপনি কি দেশের বাইরে বসে দিবেন নাকি তাদেরকে নিষিদ্ধ করে দিবেন? তারা যেই হত্যাকাণ্ড করেছে, আমি আপনার আয়না ঘরে ছিলাম 4.5 মাস। তো আপনার মনে হয় আমার ভিতরে কি ওই ক্ষোভটা নাই, আমার ভিতরে কি ওই জিদটা নাই, রাগটা নাই? আমি আয়না ঘরে কি ফেস করি নাই, কি দেখি নাই, কি ইয়ে করিনি, করেছি, তাই বলে কি আমি ওই ক্ষোভ নিয়ে, ওই ইয়ে নিয়ে একদম জেদ নিয়ে নেমে যাব রাস্তায়? এটা হয় না। এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে যে আপনাকে সিস্টেমে আনতে হবে জিনিসটাকে, রাইট? আর আপনি যখন বলছেন যে জনগণের পালস, যখন এই আন্দোলনটা হলো, স্টুডেন্ট মুভমেন্ট হলো, এখানে সবাই প্রত্যেক স্তরের জনগণ নেমে গেছে রাস্তায়।
এই আন্দোলন করতে। তো এই যে পাবলিক পালসটা, এই যে ইউনিটিটা, একতা, এই একতাটা যে এখন ভাঙলো বা সরে যাচ্ছে, কেন সরে যাচ্ছে? আপনি কি বলতে চান যে পাবলিক পালস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুঝে না? আমরা বুঝি, কিন্তু পাবলিক পালস কি আপনাকে এটাও শিখায় যে এনসিপির একটা নেতা সে যখন বলে আর্মির মাথায় ঘিলু নাই বা কিছু বেয়াদবিমূলক স্টেটমেন্ট দেয়, আমরা হয়তো এক দুইবার হয়তো কনসিডার করি যে ঠিক আছে এটা বাচ্চা ছেলে বা ইয়াং হট ব্লাড, তারা বলে ফেলছে, কিন্তু তাদেরও বোঝা উচিত যখন এই সিটে বসবেন আপনার দায়িত্ব কিন্তু অনেক আপনার নিজের চিন্তাধারার ঊর্ধ্বে চলে যায়, তখন আপনাকে বুঝে শুনে ম্যাচিওরলি হ্যান্ডেল করতে হয়। তা আপনি তার মানে নেক্সট প্রজন্মকে কি শিখাচ্ছেন যে আমরা আমাদের সিনিয়রদেরকে বেয়াদবি করতে পারবো? আমরা কি আমাদের সিনিয়রদের সাথে এগুলা করা মানে নর্মাল? আমি এটা কি লেজিটিমেসি দিচ্ছি যে হ্যাঁ এটাই হচ্ছে নেক্সট ওয়ে টু দ্য নেক্সট জেনারেশন? নো, দিস ইজ নট। এখন আমাদেরকে এটা এখনই তাদেরকে বোঝাতে হবে যে ভাই, রেসপেক্ট শো করলে আপনি রেসপেক্ট হারাবেন না, কিন্তু সে যদি ভুল করে তাকে আইনের বিচারের আয়ত্তে এনে তাদেরকে আপনি সাজা দেন। জি, আপনি কি চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক? আমি অ্যাকচুয়ালি চাওয়া না চাওয়ার মুখ্য বিষয় না, বিকজ আমার দল কি চাচ্ছে, আমাদের অ্যাক্টিং চেয়ার কি চাচ্ছে, আমাদের দলের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে জনগণের পালস বুঝে তখন মানে আমাদের একটা ডিসিশন আসবে, ওটা আমাদের স্পিকারের কাছ থেকে আসবে। আমি আই এম নট ইন আ পজিশন যে আমি আমার এই পার্টির বিহাফে একটা কমেন্ট করতে পারবো। জি, আমি বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। হয় না। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন জামায়াতে ইসলামের সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তরের ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আপনাকে বলছিলাম আমি বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু কথা হচ্ছিল, কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে আমি আরেকটি বিষয় যেটি আমাদের আসলে আলোচনার বিষয় ছিল যে ভণ্ডামির কথা উঠছে কেন, সেই বিষয়ে যাওয়ার আগে আমি সেই বক্তব্যটি উল্লেখ করতে চাই। যিনি কথাটি বলছেন আমি তার কথাটি একটু উল্লেখ করতে চাই। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় থেকে যাচ্ছে। তিনি বলেন, অন্য কোনো কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে না, মূলত দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়ে হলেও আপনারা এসব ভণ্ডামি বাদ দেন। মানে আসলে ভণ্ডামির কি বা কে ভণ্ডামি করছে বা ভণ্ডামির প্রশ্নই বা কেন উঠছে, সেই বিষয়ে আসলে আমি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় সাদত ভাই দুটি বিষয় একটু বলতে চাচ্ছি। প্রথম হচ্ছে যে এই যে মানে উনি খুব ওয়েল স্পিচ দিয়েছেন, কিন্তু আসলে হচ্ছে ওই কামার দোকানে নাকি কোরআন তেলাওয়াতের কোনো মূল্য নেই। ভাইয়ের বক্তব্যটা খুবই ওয়েল, এবং আমার কাছে মনে হচ্ছে উনি আমেরিকায় অথবা লন্ডনে কোনো জায়গায় বসে আছেন, কিন্তু বাংলাদেশ যে এখানে যুদ্ধবিগ্রহ, এত খুনাখুনি, শহীদের মায়েরা এখানে যে আত্মনাদ করছে, আমার ভাই মনে হয় এটা খেয়াল রাখতে পেরেছেন কিনা আমার ডাউট। আসলে এখানে বাংলাদেশের ইস্যুটা আওয়ামী লীগ এবং জামাত এবং বিএনপি কি চাই, এটা না, পাবলিক কি চায়। আপনি এখানে যে আজকে শাহাদাত বরণ করেছে, কোনো দল তো করতে পারেন, রাষ্ট্রও করতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামী সকল শহীদদেরকে নিয়ে 3টা ল্যাঙ্গুয়েজে, ইংরেজি, বাংলা এবং আরবিকে শহীদের বলিয়াম তৈরি করেছে। আমরা সেখানে ক্যাটেগরিক্যালি কোন দলের কে কোন অবস্থায় আমরা সার্ভে করে নিয়ে আসছি। অসংখ্য মানুষ হচ্ছে যাদের কোনো দল নেই, রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া, আপনি এদেরকে কোথায় নেবেন? তাহলে এদের আত্মনাদটা কি, এদের চাওয়াটা কি ছিল? বিএনপির নির্দেশে তাদের কর্মীরা নেমেছে, জামাতের নির্দেশে ধরে নেন আমাদের ওলারা নেমেছে। এরা নেমেছে কেন? এরা নেমেছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে, নিরাপত্তার জন্যে। ঘর থেকে বের হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায়নি, শাপলা চত্বরে গিয়ে বসার পরে মাদ্রাসার ছাত্রদের আর খুঁজে পাওয়া যায়নি। এই বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক, সবচেয়ে ইতিহাসের চৌকস অফিসারদেরকে বিডিআর হত্যাকাণ্ডের নামে তাদেরকে নিঃশেষ করে দেয়া হয়েছে, সীমান্তকে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে। তাহলে এই যে একটি বাংলাদেশ, ভাই বলেছেন উনি আয়নাগরে ছিলেন, আমি 28 অক্টোবর গুলিবিদ্ধ হয়েছি, এখানে আমার পা দ্বিখণ্ডিত হয়েছে, আমরা অধিকাংশ সময় আমাদের কারাগারে কেটেছে।
আমরা বাড়িতে থাকতাম, মিছিলেও যাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু সেখানে মামলা হয়ে যেত, গায়েবী মামলা। কিন্তু ওই যে গণতন্ত্রের নামে এই নিজের মতটাও আপনি বলবেন যে না, আজকে আমরা ওই উদার গণতন্ত্র। কিসের উদার গণতন্ত্র? গণতন্ত্র মানে হচ্ছে খুনি, সন্ত্রাসী, লম্পট তাদেরকে নিয়ে রাজনীতি করা, এটার নাম গণতন্ত্র না। ডেমোক্রেসির সংজ্ঞা হচ্ছে সমমতার ভিত্তিতে সে তার রাজনৈতিক প্রতিযোগিতা। বিএনপি কি তাদেরকে নিয়ে রাজনীতি করতে চায়? কিন্তু আমরা এখানে দেখলাম যে আপনি আওয়ামী লীগের ভাই অনুশোচনা মনে হচ্ছে পেশ করছে ওনার বক্তব্য শোনার পর, কিন্তু আওয়ামী লীগের আপনি নট এ সিঙ্গেল ওয়ান, গোটা বাংলাদেশে একজন নেতাকর্মী কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে হত্যাকাণ্ডে আমরা দুঃখিত, এত মানুষ মারা যাওয়ার, বরং তারা বলছে আমরা এসেনি, বরং তারা আজকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে উল্টা হুমকি দিচ্ছে, জুলাই যোদ্ধাদেরকে অপমানিত করছে, আক্তারদেরকে ডিম ছড়া হচ্ছে। আমি আবারও বলি, এনসিপি করার পরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দলীয়, কিন্তু এর আগে যারা এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে আমরা তাদেরকে স্যালিউট জানাই। তাদের জীবন বাজি রেখে তারা ভূমিকা রেখেছে, তখন তো তার দল মাথায় কাজ করেনি। তাহলে এই যে যোদ্ধারা, এই যে সবাইকে রাজনীতি, আমার সন্তান তো অন্য দল করে, তাহলে সেও রাস্তায় নেমে এসেছে, ওনার সন্তান নেমে এসেছে। তাহলে যে আমরা সবাই মিলে এই যে লড়াইটা করেছিলাম, এখন সেই লড়াইয়ে কোনো বিচার হলো না, তাদের অনুশোচনা নেই, তারা আবার বলছে আমাদেরকে কেটে হত্যা করবে, আর আরেক দল বলতেছে যে আমরা এখন ডেমোক্রেসি কায়েম করতেছে। হোয়াটস মিন ডেমোক্রেসি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইন্ডিয়ায় তিনি বলছেন, এটা অস্বীকার করছেন। আমরা আবারও এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এটাই যদি বিএনপির বক্তব্য হয়, তাহলে আমি গতকালকেও বলেছিলাম এক টকশোতে, সেটি হচ্ছে আধিপত্যবাদী শক্তির ব্লেসিং নিয়ে এবং ফ্যাসিবাদের প্রতি করুণা দেখিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, সেটা কিন্তু বুমেরাং হবে। সেটি নট অনলি বিএনপি, সেটি জামাতের জন্য। এই জন্য আমরা, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আওয়ামী লীগ তো তার তওবা ইস্তেগফারের অনুশোচনার কোনো কথা আপনি শুনেছেন? শেখ হাসিনার বক্তব্যের মধ্যে উগ্রতা আপনি কি পাচ্ছেন সেখানে? সে বলছে যে এমনি মানুষ মেরে ফেলছে, সে পুলিশের হিসাব দিচ্ছে, সে জনগণের হিসাব দিচ্ছে না। তো তাহলে সেই জায়গায় এসে আমি মনে করি যে আমাদের ভারতের প্রভাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি ইন্টারভিউতে অন করছেন না, কিন্তু দেখলাম যে ইতিমধ্যেই তারা অলরেডি তাদের কাছে অডিও আছে, বলছে আরও বক্তব্য আছে, তারা বলেছে তাদের ছবি অলরেডি ওনার সাথে ছেড়ে দিয়েছে। তাহলে এটাই যদি বিএনপির বক্তব্য হয়, যেহেতু উনি মহাসচিব, সেখানে এনসিপিকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, জামাত ইসলামের ব্যাপারে খুবই মানে অরাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটি শব্দ বলা হয়েছে, আমরা 30 আসন নাকি চেয়েছি। আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছে কোথায় আলোচনা হয়েছে, তাহলে আপনি সেটা ডকুমেন্টারি দিন। তাহলে এখন তিনি বলছেন তিনি এই কথাই তাদের সাথে হয়নি। এত উচ্চ জায়গা থেকে আর এইরকম একটা পত্রিকায় এরকম ঘটনা ঘটবে, এটা আমার মনে হয় না। ইতিমধ্যে বাংলাদেশের সকল মিডিয়া সেটিকে ইন্ডিয়ার সাথে আলোচনা করে প্রথম আলো সহ সকল পত্রিকাগুলোই চেপেছে, আপনাদের পত্রিকাগুলো চেপেছে, মানব জমিন সহ যুগান্তর। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি আবারও বলছি, আমাদের ডিভাইডেড অ্যান্ড রোল তত্ত্বের ভিত্তিতে আমাদেরকে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। ব্যবসা করতে এসে দেখলো যে ভালোই তো সুবিধা, এদেরকে আলাদা করে ফেললে 2 ভাগ করলে শাসন করা যায়। ঠিক আজকের এই মাত্র জুলাই পরবর্তী 1 বছর 1.5 বছর গেল, আপনি দেখেন যে ইনু সাহেব, শেখ হাসিনা বলতে আমার বাবার চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে কে? মতিয়া চৌধুরী, মেনন, ইনু, তারা তার বাবার হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত প্রেক্ষাপট তৈরি করেছে, ছাত্রলীগকে ভেঙে তছনছ করে দিয়েছে। কিন্তু সেই ইনু, মেনন, মতিয়াদেরকে নিয়ে শুধুমাত্র বিএনপি জামাতকে শায়েস্তা করবার জন্য সে 15 বছর তাদেরকে লালন পালন করেছে। আর আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই জাতীয়তাবাদ মূল্যবোধের ভিত্তিতে একই পথের প্রতীকদের এত বিভেদ হওয়া, এটা কাঙ্ক্ষিত। আপনার কাছে আবারও আসবো, সাদাত আহমেদ, আপনার কাছে আসতে চাই। ডক্টর রেজাউল করিম একটি কথা বলছিলেন যে ভারতের ব্লেসিংস বা ফ্যাসিবাদের আশীর্বাদ পুষ্ট হয়ে আপনারা ক্ষমতায় আসতে চাইছেন। না, এরকম কোনো ইন্ডিকেশন বা আমাদের মধ্যেও নাই। আর আমরা এটা, উনি ওনার ওপিনিয়ন দিতেই পারে, বাট ইন্টারভিউতে সেটা বলছে। সেটা কি আসলে উনার কথা কি সত্যি, বা যেটা প্রশ্ন করছেন যে বলছেন যে ভারতের এমন না, এটা একদমই সত্যি না। আমরা কোনো কারোর ব্লেসিং এই করতে যাচ্ছি না। বিকজ আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে আমরা যেই ইউনাইটেডলি যেই
এই আন্দোলনটা হয়েছিল, ইউনাইটেডলি উই ক্যান টেক বাংলাদেশ টু দ্য নেক্সট লেভেল। অ্যান্ড এইটাই আমাদের প্রত্যাশা, ইভেন জামাতের কাছে, বাকি যেগুলো শরিক দল আছে, ছোট দল আছে, সবার কাছে। কেন আমরা বাংলাদেশ, মানে আমরা কিন্তু বাঙালি, তো বাঙালি সামনের দিকে যদি চিন্তা করি, আপনাকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য লাইফ এক্সপেক্টেন্সি অফ একটা মানে জনগণের। আমরা কি চাই? আমরা ইনকাম সিকিউরিটি চাই, আমরা সেফটি সিকিউরিটি চাই, আমরা মেডিকেল চাই, এডুকেশন চাই, হ্যাঁ, আমরা ফুড চাই। তো একটা সাধারণ জনগণের কিন্তু এর বাইরে কিন্তু চাহিদা নাই, তারা কিন্তু এতটুকু ইনশিওরই চাচ্ছে। তো আমরা কি চাচ্ছি? আমরা কিন্তু কারো ব্লেসিংয়ে না, হ্যাঁ, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আই টু আই রেখে কথা বলবো, ট্রেড হবে, আমাদের ট্রেড ব্যারিয়ার্সগুলো বেটার হবে, সব হবে। শুধু ইন্ডিয়া কেন, চায়না বলেন, আপনি মায়ানমার বলেন, সবার সাথে। কিন্তু কারো ব্লেসিংয়ে যে আপনি সরকার গঠন করবেন, কারো ব্লেসিংয়ে আপনি সরকার নিয়ন্ত্রণ করবেন, এটা হয় না। কিন্তু এটা আমরা অলরেডি দেখে এসেছি গত 16 বছর। এই ফেসিস সরকার কিন্তু আওয়ামী লীগ আপনার ইন্ডিয়ার ব্লেসিংয়েই চলেছে, ইন্ডিয়ার ব্লেসিংয়ে চলেছে বিধায় আপনি দেখেন 71-এর পর থেকে ইন্ডিয়া কিন্তু আমাদেরকে কলোনাইজ করে রেখেছে, কলোনাইজ করে রাখতে চেয়েছে, এখনও চাচ্ছিল। কিন্তু এই আন্দোলন যে হবে, এই আউটবাস্টটা, জনগণের আউটবাস্ট হবে, এটা তারা এক্সপেক্ট করে নাই। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ বিন ভেরি কাইন্ড টু দিস নেশন, যে আমরা জাতি হিসাবে সবসময় একসাথে হয়ে দাঁড়াই একটা পর্যায়ে এসে, যখন আমাদের সার্বভৌমত্বের উপরে হামলা আসে। তো আমার একটা থাকবে যে এই যে স্টিগমাটা দেওয়া হয় যে এরা এদের ব্লেসিংয়ে যেতে চাচ্ছে, ইন্ডিয়ার ব্লেসিংয়ে কিছু করতে চাচ্ছে, এগুলা থেকে আমরা ঊর্ধ্বে আসি। আমাদের এরকম কোনো ব্লেসিংও নাই, আমাদের ব্লেসিং হচ্ছে অলমাইটি আল্লাহ, আল্লাহ একমাত্র যে আমাদেরকে ব্লেস করে। তো আমরা আল্লাহর বান্দা হিসেবে আমরা আগায় যেতে চাই। সাধারণ জনগণের নিরাপত্তা প্লাস তাদের ভোটের অধিকার, এবং সামনে যেন একটা সুস্থ নির্বাচন হয়ে সঠিক নির্বাচনের ফলাফল পেয়ে দল মত যেটাই হয়, যারা সরকার গঠন করতে পারবে, তারা যেন সামনের জেনারেশনের জন্য বেটার টুমরো, বেটার ফিউচার ফর দ্য নেশন অ্যান্ড দ্য পিপল অ্যান্ড দ্য নেক্সট জেনারেশনস টু কাম, এই মাইন্ডসেট রেখে যেন তারা আগাতে পারে। আপনি একটা জিনিস ধরে নেন, এই 16 বছর তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ার, উনি লন্ডনে বসে, আমরা ফিল করি এখন যখন আমরা ওনার সাথে আমরা যখন মিটিং করি বা ওনার স্পিচ শুনি বা ওনার দিক নির্দেশনা দেখি, ওনার ম্যাচিউরিটি লেভেল, ওনার ফোরসাইটনেস, ওনার ফিউচার থিঙ্কিং ইজ ভেরি মডার্ন, ভেরি আপ টু ডেট উইথ দ্য ডেমোক্রেসি। তো আমরা এটাই চাই যে একই সাথে আমাদের মানে জনগণের যে পালস, এটাকে আমরা হিসাবে রেখে আগামীর প্রজন্মকে, বাংলাদেশকে আমরা কি উপহার দিব, এটা চিন্তা করে আমরা কিন্তু রাজনীতি করি। তো এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আপনি কি আবার ওই বাকশাল টাইমে চলে যেতে চান? আপনি কি 71-এ চলে যেতে? না, আমরা 71-কেও রেকগনাইজ করি, আমরা 5th অগস্টকেও রেকগনাইজ করি, কিন্তু সব কিছুর একটা শালীনতা আছে। জি সাদত ভাই, আবার সেই জরিপেই চলে যায়। আবার যেহেতু আপনারা দুজনই ভারতের কথা বলছিলেন, ভারতের ব্লেসিংসের কথা বলছিলেন, সেখানে জরিপে একটি বিষয় আছে যে 72% মানুষ মনে করেন, জরিপে যারা মতামত দিয়েছেন তারা মনে করেন যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত, এবং 69% বলেছেন যে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। আবার আরেকটা স্টাডি বলেছেন যে ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে সম্পর্কটা রাখা উচিত। মানে এই ক্ষেত্রে আপনার কি মতামত? এই মতামতটা কিন্তু আমার পার্সোনাল, আই ক্যানট, মানে এটার সাথে আমি বলতে পারবো না যে আমার দলের, হ্যাঁ, এটা আমার পার্সোনাল মতামত। কেন, আমি আমার দলের মুখপাত্র না যে আমি দলের স্ট্যান্স নিয়ে এটা বলবো, বাট আমার পার্সোনাল মতামত হচ্ছে, আমি যদি ভারতকে হ্যান্ডশেক করি, আমি মায়ানমারের সাথে হ্যান্ডশেক করব, চায়নার সাথে করব, পাকিস্তানের সাথে করব, আমার জন্য সবাই ইকুয়াল। আমি কারো পক্ষ হয়ে কারো পকেটে ঢুকে রাজনীতি করব না, কারো পকেটে ঢুকে আমি দেশ পরিচালনা করব না। আমার দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য আমি বাঙালি, আমি বাংলাদেশি, বাংলাদেশের জন্য আমি রাজনীতি করব, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমি রাজনীতি করি। অ্যান্ড এই সূত্র ধরে আমার সবার সাথে ইকুয়াল থাকতে হবে। ট্রেড ব্যারিয়ার্স, ট্যারিফ,
আপনার ট্রেড মানে ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স সবগুলোকে ফ্যাসিলিটেট করতে হবে যে আমাদের সব দিক দিয়ে যেন উইন উইন সিচুয়েশনে আমরা মার্কেটটাকে ওপেন করতে পারি। এতে আমাদের দেশের উন্নতি হবে। আমাদেরকে দেশের ফিউচার অ্যান্ড উন্নতি মাথায় রেখে সবার সাথে ডিল করতে হবে। আমি কারো পক্ষে যাব না, আমি আমার পক্ষে থাকবো, আমার দেশের পক্ষে থাকবো। জি, রেজাউল করিম ভাইয়ের কাছে আসতে চাই। এ ব্যাপারে আসলে আপনাদের না, ধন্যবাদ। আপনি কি ব্যক্তিগতভাবে বলবেন না দলের পক্ষ থেকে বলবেন? না, আমি প্রথম বলবো যে আসলে প্রতিবেশী কিন্তু পাল্টানো যায় না। প্রতিবেশী তো প্রতিবেশী। আপনি সুতরাং আপনি যেই দেশ যেখানে আছে তারা সেখানে থাকবে, আপনি থাকবেন। এখানে সমস্যাটা ভারতের সাথে আমাদের কোন জায়গায় হচ্ছে, যেটি আমাদের চায়নার সাথে হচ্ছে না, অন্য দেশের সাথে হচ্ছে না, সেটি হচ্ছে ভারত বাংলাদেশটাকে কলোনিভুক্ত করতে চায়। আপনি দেখেন ভারত কিন্তু এখনও তাদের যেই মানে মানচিত্রটা তারা তৈরি করেছে, সেখানে কিন্তু এই টোটাল সাবকন্টিনেন্টকে একত্রিত করে তারা এটা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র। তারা সেখানে বাংলাদেশ নেই, পাকিস্তান নেই, নেপাল নেই, মায়ানমার নেই, ভুটান নেই, কেউই নেই। এইরকম একটা আগ্রাসী মনোভাব তাদের মধ্যে কাজ করে। এখন এই কারণে কি হচ্ছে, এই কারণে বাংলাদেশের সাথে আজকে কি তাদের সম্পর্ক খারাপ? না, ভারতের সাথে কারোই সম্পর্ক নেই, বরং সব দেশ তাদের থেকে ছুটে আজকে কিন্তু তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে তারা যেই এখানে আগ্রাসী একটা মনোভাব তাদের, অর্থাৎ দাদাগিরি মনোভাব, এটা কিন্তু এই প্রজন্ম এখন আর মেনে নিচ্ছে না। আপনি দেখেন বিভিন্ন জায়গায় আন্দোলন হয়ে কিন্তু আমাদের, এবং ইভেন কি ইন দ্য মিন টাইম ভারতেও কিন্তু তরুণ প্রজন্ম যে কিন্তু তারা আন্দোলন করছে। আমাদের সাথে সমস্যার জায়গাটা কোথায় তৈরি হয়েছে? আমাদের সাথে সমস্যার জায়গাটা তৈরি হয়েছে তারা আমাদের ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সম্মান চায় না। যেমন ভারত কি বলছে, আওয়ামী লীগ বিগত দিনে কি বলছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এর থেকে বড় লজ্জাজনক, দুঃখজনক, বেদনাদায়ক, সার্বভৌমত্ব হারানোর ঘটনা আর কি আছে? আমাদের এই 15 বছরের আগে তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন তারা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ট্রিট করেছে, আপনি জানেন। এরপরে শেখ হাসিনা নিজের মুখ দিয়ে বলেছে যে ভারতকে আমি যা দিয়েছি এটা তারা কখনো ভুলতে পারবে না। তার মানে হলো দেশের সব সম্পদ তারা এখানে। আপনি দেখেন ইন্ডিয়া হচ্ছে 125 কোটির উপরে মানুষ, তাদের পোর্ট রেমিটেন্স কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এই একটা ছোট্ট দেশ থেকে পোর্ট রেমিটেন্স কান্ট্রি তারা বানিয়ে নিয়েছে। অর্থাৎ এখানে বেকার, এখানের যুবকরা চাকরি পায় না, ভারতের লোকেরা এখানে চাকরি করে। তাহলে এটা কিভাবে সম্ভব? তাইলে এটা কি ন্যায্যতা? এটা তো তাহলে এই যে বিস্ফোরণ যেটি হলো তরুণ প্রজন্মের, এই লড়াইটা কেন এই স্লোগানটা আসছে বলেন? স্লোগান তো হবে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু স্লোগান কেন এটা হয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কেন? এই তরুণ প্রজন্ম স্লোগান বের করেছে, কারণ সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগকে আমরা কিন্তু অনেক 5 বছর আগে কিন্তু গুটাই ফেলতে পারতাম, কিন্তু পারা যায় নাই শুধু আধিপত্যবাদী শক্তির কারণে। আপনি দেখেন ইন্ডিয়ার ইলেকশনের সময় এসে এরশাদকে কি বলেছে, সুজাতা কি যেন, সে এসে বলছে যে যদি জামাত তুমি ইলেকশনে না যাও তাহলে কিন্তু জামাত ক্ষমতায় চলে আসবে। এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, অসম চুক্তি, পৃথিবীর ইতিহাসে এরকম পাখির মতো ফেলানিদেরকে মানুষ মেরে লটকিয়ে রাখার ইতিহাস, ন্যাক্কারজনক ইতিহাস আর ঘটেছে? এবং আজকে তো রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে আমাদের এখানে যে পিলখানার ঘটনা, এটার সাথেও আধিপত্যবাদী অনেক রাষ্ট্র এর সাথে জড়িত। সুতরাং এই জায়গায় এসে আমাদের সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক আমরা চাই, কিন্তু মোদী সরকার তার হিন্দুত্ববাদী চেতনা নিয়ে যে আগ্রাসী মনোভাবটা এখানে চালাতে চান, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করতে চান, এটা বাংলাদেশের নতুন প্রজন্ম মেনে নেয়নি। জুলাই বিপ্লব তার সবচেয়ে বড় প্রমাণ। জি, আপনার কাছে আবারও আসবো। আমি সৈয়দ সাদাত হোসেন আহমেদের কাছে আসতে চাই। জামায়াতের একটি দাবি আছে, বহুল আলোচিত সারা দেশব্যাপী, পিআর পদ্ধতিতে নির্বাচন। এই দাবি কি আসলে তাদের রাজনৈতিক কৌশল নাকি আসলে আসন ভাগাভাগির কোনো একটি বিষয়? এটা আমার থেকে ভালো ভাই উত্তর দিতে পারবে। বাট আমাদের আমি যেটা মনে করি বা আমাদের যেটা চিন্তাধারা, যে পিআর সিস্টেম বলেন যেটাই বলেন, অ্যাট দি মোমেন্ট আপনার ইলেকশনের দিকে আগে যেতে হবে। আপনি যদি পিআর সিস্টেমও করার জন্য আপনার মিনিমাম লেজিটিমেসি দেওয়ার জন্য আপনার তো পার্লামেন্ট গঠন করতে হবে। পার্লামেন্ট গঠন করার পরে 2/3 মেজরিটিতে এটা পাস করতে হবে। পাস করে তারপর আপনি এই সিস্টেমে যেতে পারেন। এর আগে যদি আপনি বলেন যে না, এই সিস্টেম না হলে আমি ইলেকশন করব না বা যেতে দিব না, তাহলে এটা এমন হয়ে যাচ্ছে না যে
ফেসিজমের নতুন একটা থিওরি যে আমার এটা লাগবে তো লাগবেই, এটা ছাড়া আমি আগাতে দিব না, গাড়ি চলতে দিব না। তো এখানে তো শুধু আপনার আমার চিন্তা না, এখানে হচ্ছে 18 কোটি মানুষের দেশ। আমরা মানুষের জন্য চিন্তা না করে যদি এই জিদ ধরে বসে থাকি, হ্যাঁ, যেরকম আপনার এনসিপির কিছু কমেন্ট ছিল যেটা আমি একটু আগেও বলেছি, যে তারা কিছু উগ্র মেজাজি কমেন্ট করেছে যেটা কিন্তু দেখতে গেলে একটু বেয়াদবি হয়ে যায়। কিন্তু তাদেরকে কেউ কি বলল না যে তুমি যে বললে আর্মির মাথায় ঘিলু নাই, এই কথাটা বললো কি করে? আর্মির সোলজাররা, অফিসাররা তারা ওথ নিয়েছে দেশকে প্রোটেক্ট করার জন্য। যদি আল্লাহ না করুক কালকে যদি দেশে কোনো হামলা হয়, ইন্টারন্যাশনাল দিক থেকে যদি আমরা কোনো অ্যাটাকে পড়ি, আর্মি ইজ দ্য ফার্স্ট পিপল যারা ফার্স্ট লাইনে দাঁড়াবে, ফ্রন্ট লাইনে দাঁড়ায় ফাইট করবে, তারাই জীবন দিবে। তো আপনি এদেরকে মানে কি করে তুচ্ছ করেন? আর নেক্সট জেনারেশন কি শিখাচ্ছেন যে বেয়াদবি করাটা ইজি? তো জিনিসটা হচ্ছে এই জিনিসটা নর্মাল না করে আমরা ভোটের রাজনীতি করছি, ভোটকে প্রাধান্য দিচ্ছি, মানুষের অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকারটা আমরা নিশ্চিত করছি। ইলেকশনটা হোক, ইলেকশনে যে জিতবে তখন পার্লামেন্টে প্রস্তাব হবে, পার্লামেন্টে অনেক বেলি প্রস্তাব হয়। তো পার্লামেন্টে যখন প্রস্তাব হবে, আপনার যদি মেজরিটি থাকে আপনি করবেন, মেজরিটি না থাকলে আপনি ভিটো দিবেন। কিন্তু তাই বলে বলতে পারেন না যে আগেই যে না পিআর সিস্টেমটা না হলে আমি ইলেকশন করছি না। আপনাকে জনগণের পালসটা বুঝতে হবে, আপনি নিজেই বলছেন। তো জনগণের পালস কি আসলেই বলছে যে পিআর করে ফেলেন? জনগণের পালস কি আসলেই বলছে যে না আপনি ইউনাইটেডলি আন্দোলন করে ফ্যাসিজম সরাইছেন, কিন্তু এখন আপনি নতুন লাইনে ফ্যাসিজমের আরেক থিওরি বের করে নিয়ে আসছেন? তো জনগণের দোষটা কি? জনগণ তো আপনার ইলেকশন মুখী। জি, আমাদের শেষ করতে হবে। আপনি কিছু বলতে চান ফ্যাসিজমের নতুন থিওরি? না, ধন্যবাদ। এটা ভাই যেটা বলছে ইটস আ পার্সোনাল ওপিনিয়ন। আই থিঙ্ক আমরা যেটা পিআর পদ্ধতির কথা বলছি এটা জনগণের জন্যই আমরা বলছি, যেটা এটার সাথে ফ্যাসিজমের কোনো সম্পর্ক নাই। আমাদের নতুন থিওরি আমি কন্ডেম করছি, বরং এটি জনগণের জন্য ফ্যাসিবাদ যাতে আর না জন্মায় সেই জন্যই আমরা পিআর পদ্ধতি চাচ্ছি। এবং আমরা এটা শুধু একা না, আমাদের জুলাই সনদকে আইনি ভিত্তি, লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এখনো নাই। সুতরাং এই এবং 14 দল সহ আওয়ামী লীগের বিচার সংস্কার আমরা মনে করি এর মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ এবং স্বপ্ন আমাদের পূরণ করা সম্ভব। এবং এই ফেব্রুয়ারির মধ্যেই এই জুলাই সনদ আইনের ভিত্তি দিয়ে পিআর পদ্ধতির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমরা সেই দিকে এগিয়ে যেতে চাই। জি, সৈয়দ সাদাত আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।